Assalamu alaikum. Niggas back again and again and again and again. জাহান মানে মজা, জাহান মানে বেড়ানো। এটা প্রমাণ করার জন্য বার লাগাতার জাহান ঘুরে যাচ্ছে বিশ্বে। কি বলতাম আর জাহান ভাই মানে বেড়ানো। তো দ্যাটস ওয়াই আমি এখন কক্সবাজার থেকে আমার একটা নতুন গন্তব্যের দিকে রওনা দিচ্ছি। এখন আমরা রয়েছি লিংক রুটের পরবর্তী স্থানে। এখান থেকে আমরা এখন কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলা বাজার পৌঁছে যাব। বাংলা বাজারের পর আস্তে আস্তে আমরা যাব রামুর দিকে। আপনারা পরবর্তীতে দেখতে পারবেন আমরা আসলে যাচ্ছি কোথায়। এটা একটা এক্সপেন্সিভ প্লেস, আমার জন্য খুব বিশেষ একটা জায়গা। দ্যাটস ওয়াই এটা আমি প্রথম থেকে রিভিল করতে চাচ্ছি না, কেননা এটা আমার জন্য অসাধারণ একটা প্লেস। আর আপনারাও আশা করছি নিরাশ হবেন না, ট্রাভেলের শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন। আশা করছি ভালো একটা জায়গায় পৌঁছাবো আপনাদেরকে নিয়ে এবং সুন্দর একটা অভিজ্ঞতা গ্রহণ করতে পারবেন। আর আরেকটা কথা, আপনারা যারা আসলে ভিডিও দেখছেন এবং আশানুরূপভাবে আপনারা খুশি হচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা আসলে এখান থেকে কলগড় দিয়ে সম্পূর্ণ রামুতে পৌঁছাবো। এইখান থেকে আমাদের গন্তব্যে পৌঁছাতে মিনিমাম সময় লাগবে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা। অ্যাকচুয়ালি 1.5 ঘন্টা লাগার কথা। এখন আমরা পৌঁছে গেছি রামু। রামু কোথায়? রাবার বাগান। ওয়াও, জায়গাটা অসাধারণ ছিল। আমার তো মন চাইছিল এই জায়গাটা কিছুক্ষণ নেমে কিছুটা শ্যুট করব, ফটো শ্যুট করব, বাট আমাদের কাছে একেবারে টাইম নেই। আমরা এইখান থেকে আমাদের একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু যেতে চলেছি, কিন্তু ওই গুরুত্বপূর্ণ স্থানের নামটা তো এখন রিভিল করা যাবে না। রিভিল করব যখন আমরা ওইখানে পৌঁছাবো। ওকে, দেখতে থাকুন। আসলে এই দিকটা যে এত সুন্দর সুন্দর রাবার বাগান, সেটা আমি আগেও খেয়াল করছিলাম। যখন আমি ওই ঈদগাহ ছিলাম তখন কিন্তু এই জায়গাগুলো এক্সপ্লোর করা হয়েছে, এইখানে কিন্তু নামও হয়েছিল, কিন্তু সেই সময় তো আর আমি ট্রাভেল ব্লগার ছিলাম না। দ্যাটস ওয়াই ওই জায়গাগুলো শ্যুট করা তখন হয়ে ওঠেনি। বাট এখন তো আমি ট্রাভেল ব্লগার, দ্যাটস ওয়াই নিয়মিত ভিডিও করাটা আমার অভ্যাসের মধ্যে। পাশের ছিটে আমার যে ভাই রয়েছে, সে সবসময় আমার দিকে শুধু তাকিয়ে বলতেছে, ভাই ভাই তোর থেকে শরম করতেছে না, সবসময় ভিডিও করস, এই করস ওই করস। কিন্তু জাহান মানে তো ব্লগার, যখন এখন একটু ভিডিও তো করতেই হয়, ভিডিও না করে তো কোনো উপায় নেই। দ্যাটস ওয়াই ভিডিও করতেই থাকবো যতক্ষণ না আমার মন ভরবে না, ততক্ষণ আমি ভিডিও করতে থাকবো। বাইরেটা আসলে দেখছি, চারপাশটাতে এত সুন্দর মনোমুগ্ধকর চিত্র, মানে পরিবেশটা, মানে একটা টাকাও আমার মিস যায় না, সেটা বাস্তব। একটা পয়সাও আমার মিস যায় না। প্রত্যেকটা সেকেন্ডে ফ্রেমে নতুন কোনো কিছু আমি এক্সপ্লোর করেছি, নতুন সুন্দর জায়গা আমি উপভোগ করেছি। দ্যাটস ওয়াই এটা আসলে প্রফিটেবল ছিল আমার জন্য। চারপাশটা ছিল অসাধারণ। আমরা এখন কোথায় পৌঁছেছি জানেন? সেই ঈদগাহ কলেজের সামনে দিয়ে কিন্তু চলে যাচ্ছি। ঈদগাহ কলেজের কিন্তু গেটটা কিন্তু দেখালাম। ঈদগায় আমরা কিছুক্ষণের মধ্যেই কিন্তু ঢুকে যাব। এই দিক দিয়ে আসলে হেঁটে যেতাম। একটা সময় ছিল ঈদগাহ, এই কলেজে পড়া অবস্থায় ঈদগাহ থেকে এখান থেকে এই রুট দিয়ে কিছু দূর হেঁটে কিন্তু আমরা মাইসপায়রা যেতাম, আমার খালার বাসায় ওইখানে থাকতাম। এখন একটা রেস্টুরেন্টে চলে আসলাম। এখানে পরিবেশটা তেমন ভালো না, বাট এই ঈদগাহ পৌঁছে গেলাম। আমরা একেবারে ঈদগাহ স্টেশনে পৌঁছে গেলাম। এরপর এখান থেকে এই পরবর্তী গন্তব্যে আমরা রাস্তায় যাত্রা শুরু করব। কিছুক্ষণ ব্রেক নেওয়ার পর এখান থেকেই আমরা উঠবো ঈদগড়ের গাড়িতে মানে বুঝতেছেন তো, আমরা এখন আসলে এখান থেকে ঈদগড়েই যাব। ঈদগড়ে একটা কাজ রয়েছে, ঈদগড়ে যাচ্ছি। ঈদগড়ের রাস্তাটা আসলে ভয়ঙ্কর, কারণ এখানে নাকি দিন দুপুরে মানুষ ধরে নিয়ে যাওয়া হয় এবং ডাকাতির কিছু ব্যাপারও রয়েছে। দ্যাটস ওয়াই কিন্তু এই রুট দিয়ে যেতে আমার আসলেই ভয় লাগে। ভয় লাগাটাই স্বাভাবিক, মানুষ নিজের জীবনকে সবচেয়ে আপন করে দেখে, নিজেকে নিজেই সবচেয়ে ভালোবাসে। সেই অনুপাতে আমিও আমার জীবনকে ভালোবাসি।
তাই আমার এই রোডে চলা আসলে ভয়ঙ্কর লাগে। এখান থেকে আসলে যাচ্ছি একটা কাজে, কারণ আমার নানার তরফ থেকে আমার আম্মারা যে জায়গা পেয়েছে সেই জমিতে কেউ নাকি জায়গাটায় একটা বাসা তৈরি করে ফেলেছে, মানে ক্লাব তৈরি করে ফেলেছে। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে যাচ্ছি। কিছু মানুষ যাওয়ার পর দেখব, পরিদর্শন করব, তারপর কথাবার্তা বলে ওই জায়গাটা আসলে ওই ব্যাপারটা মীমাংসা করার চেষ্টা করব। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে সকাল রওনা হয়েছি। এখনও পর্যন্ত রয়েছি আমরা গাড়িতে। এখন যাচ্ছি আমরা ঈদগাহ থেকে ঈদগড়ের রোডে। দুইটা চেঞ্জ নিলাম আমরা। একটাতে আমার আম্মারা সহ আমার ভাইরা সবাই মিলেই আমরা পৌঁছাচ্ছি ঈদগড়। ঈদগড় রোডটা আসলে অসাধারণ, যা বলবেন বলুন। ঈদগড় রুটটা অসাধারণ, কিন্তু এই রুটে যেতে হলে আপনার আসলে জিগার প্রয়োজন, মানে দম লাগবে ভাই, দম লাগবে। এইখানে প্রতি মুহূর্তে আমার ড্রাইভার যে আছে উনি বলতেছে এই জায়গা থেকে নাকি কিছুদিন আগেই 2 জন মানুষ ধরে নেওয়া হয়েছে। আমি মনে মনে বলতেছি, বাবা বলিস না বাবা, আমায় যদি এখন ধরে নিয়ে যায় তাহলে তো আমি শেষ। কিছুক্ষণের মধ্যে কিন্তু একটা জায়গায় পৌঁছালাম, যখন আমার ওই ড্রাইভারটা বলল এইখানে কিন্তু আবার আরেকজন যাচ্ছে। আমি বললাম ভাই তুমি আমার এরকম আতঙ্ক দিতে হঠাৎ করে যদি আমি স্ট্রোক করে মরে যাই তাহলে এর দায়টা কে নেবে। কিছুক্ষণ পর আসলে আমার হাতে দেখতে যেই স্বর্ণের আংটিটি ছিল, আমি বললাম আম্মা আমি তো শেষ, হইতে পারে আর দেখা হবে না আম্মা। এই আংটি যদি আমার হাতে থাকলে আমি শেষ। এই আংটিটা তুমি তোমার বেঁকেই নাও মা, আমি রিস্ক নিতে পারবো না। এই বলে আমার আম্মাকে ওই আংটিটা তুলে দিছি। কিন্তু পরবর্তীতে ওই আংটিটাও আমি আর পাইনি। উনি আমার আম্মা এরকম ওইরকম বলে আংটিটা আমাকে আর দেয়নি। যাই হোক, ওয়াও, প্রকৃতিক এই মাঠগুলো আর গাছে ঘেরা জঙ্গলগুলোর জন্য কক্সবাজারের এই ঈদগড় উপজেলাটা অসাধারণ। আমি আসলে স্লাউট করি এইরকম একটা অসাধারণ জায়গা বেছে নেওয়ার জন্য আমার নানাকে। অসাধারণ জায়গা উনি বেছে নিয়েছেন থাকার জন্য। তখন কীরকম ছিল সেটা তো জানি না, তখন আরও সুন্দর ছিল। এখনও সুন্দর রয়েছে। এই দেখুন কি সুন্দর সারি সারি গাছ, তাই না? আমাদের ওইদিকে এরকম গাছ আসলে পাওয়া যাবে না, কারণ গাছগুলো না থাকার একটা কারণ হচ্ছে আমাদের ওইদিকে রাস্তাগুলো বড় করা হয়েছে, কিন্তু এইদিকে দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর গাছ হয়েছে। এটা আসলে মনোমুগ্ধকর, খুব ভালো লাগছে আমার পাশে যে ড্রাইভার রয়েছে উনি আমাকে কিছুক্ষণ পর সুন্দর সুন্দর গল্প শোনাচ্ছে, যেটা আসলে ভয়ঙ্কর। কিছুক্ষণ পরে বলে এখান থেকে মেয়ে ধরে নিয়ে গেছে, কিছুক্ষণ পরে বলে এদিক দিয়ে 2 জন ধরে নিয়ে গেছে। আমি বলি এখানে শুধু ধরাধরির কথা হয়? এখানে কি শুধু ধরাধরির কাজ হয়, আর কোনো কাজ নেই? আমার পাশের ভাই যে আছে উনি বলতেছে এ ভাই এই শুধু মজা করতেছে, এখানে তেমন কোনো রিস্ক নেই। কিন্তু আসলে রিস্ক আছে। আমি ইন্টারনেটে ঘাটাঘাটি করে দেখলাম কয়েকটা জায়গায় এমন পিটাচ্ছে, মানে পিটানোর চোটে ওই ছেলে কান্না করে বলতেছে মা আমার বাঁচাও, টাকা দিয়ে আমার এখান থেকে নিয়ে যাও। আর কিছু জায়গায় তো দেখলাম যে মানুষের আঙ্গুল কেটে বাসায় পাঠিয়ে দিয়েছে। ওয়াও, গ্রেট। সরি, এটা খুব দুঃখজনক, বাট ভাবতেছি আর কি। আরেকজন আমাকে বলছে কি জানেন, আমাকে বলতেছে নাকি কিছুদিন নাকি অফ ছিল, আবার নাকি 5ই আগস্টের সময় ওনারা যখন মনে করেন যখন শেখ হাসিনার পদত্যাগ হয়েছিল ওই দিনই নাকি আবার মিষ্টি নাকি ওদের শর্ট পড়েছে। দ্যাটস ওয়াই এরা আবার ডাকাতে শুরু করেছে। বুঝতে পারছেন? এইরকম একটা কথা মানুষের মুখ দিয়ে শুনে আসলে কেমন কথা, মিষ্টি খাওয়ার জন্য আবার নাকি মানুষকে ধরা। ও দেখুন পাশটা দেখতে পাচ্ছেন কি সুন্দর ঝোপঝাড়। ওয়াও, এই জায়গাটা আসলে ভয়ঙ্কর। আমাকে তো একজন ড্রাইভার বলেছে কি বলতাম এইরকম ভয় মানুষকে লাগায়। আমার তো কিছুক্ষণ পর আমার ঘাসি উঠতো, মানে এই রাস্তা পার করতে যে কি কষ্ট গেছি, আমার দম তো মনে করেন আটকে যাওয়ার অবস্থা। কিছুক্ষণ পর আমার নিঃশ্বাস বাড়ি হয়ে যাচ্ছে। আমার আম্মাকে বলতেছি আম্মা তুমি কি ডাকাত পরিবারের মেয়ে? আমার আম্মা বলে দূর বেড়া, সামনে দেখ, বেশি মস্কারা করস, এই বলে আমারে ঝাড় দিয়ে দিল। কোনো ব্যাপার না, আমি তো ওনার সন্তান, উনি যা ইচ্ছে তা আমাকে বলতেই পারে।
এটা আসলে আমার ভুল হয়েছে। না মানে এই জায়গাতে এই এলাকা এত ভয়ঙ্কর কীভাবে এই যুগে থাকেও যদি এখানে ডাকাতি হয় তাহলে সেটা কি মানা যায়? আসলে সেটা মানানসই না। যেতে যেতে দেখতেছি একটা বিয়ে বাড়ির গাড়ি চলে যাচ্ছে। আমি তো আবার বিয়ে পাগল মানুষ, ওইদিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম, ভাবলাম আহা বউটা মনে হয় সুন্দর। মানে আমার পাগলামির লেভেল কখনো আর পার হবে না। আমি সব সময় উল্টা পাল্টা ওই চিন্তা এই চিন্তা করতে নিজেকে নিয়ে মানে নিজেকে এক্সপ্লোর করতে সব বিষয় নিয়ে যে এত ভাবনা চিন্তা করতে আমি একেবারে প্রো হয়ে গেছি। প্রো ম্যাক্স অফ লাভ। এখন তো আমি একটা জিনিস আমি বুঝতে পারি না, আসলে এটা আমার বাচ্চা সুলভ আচরণ। কেউ দেখে বলে জান ভাই এগুলো ছেড়ে দিতে হবে। আমার কথা হচ্ছে ভাই পাশে লোকে কী বলে ওই চিন্তায় যদি আমি এগুলো ছেড়ে দিই তাহলে একদিন দেখবেন আমি মরে যাওয়ার সময় যদি আমার মনে হয় উফ এই কাজটা করতে হইতো, তো সেই সময় আমি জবাবটা কাকে দেবো? আমার থেকে তো আমাকে জবাব দিতে হবে যে মানে জেহান ভাই আসলে জেহানের যা মনে হয়েছে জেহান তা করছে, তা জেহানকে করাইছে। এতে আসলে এমন বলতে পারবে না জেহানকে না এই জিনিসটা মানুষের লোকে বলবে বলে জেহান করেনি। মানে যা ইচ্ছে করছে আলহামদুলিল্লাহ, খারাপ কোনো কাজ আমার ইচ্ছেও করেনি। কিন্তু ট্রাভেল করাটা আমার শখ, আমার ইচ্ছা ট্রাভেল করা। যতটুকু সম্ভব আমি ট্রাভেল করেছি, কিন্তু এই কক্সে আসার পর থেকে হয়তো বা ট্রাভেল ব্লগার হয়েছি, দ্যাটস ওয়াই কিছু ভিডিও এখানে আছে। বাকি ভিডিওগুলো আসলে দেওয়া হয়নি, কারণ ওই সময় এগুলো আসলে তেমন আগ্রহের সাথে আমি কখনোই করিনি। আমি ভ্রমণটাকে উপভোগ করেছি, কিন্তু এই ক্ষেত্রেও ভ্রমণটাকে আলাদাভাবে আমি উপভোগ করার চেষ্টা করেছি, এটা সত্য কথা। এই আলাদাভাবে উপভোগ করতে গিয়ে আমি কিন্তু অনেক কিছু এক্সপ্লোর করে ফেলেছি, অনেক কিছু আমি এক্সপ্লোর করেছি যা আসলে আমি আগে জানতাম না, বুঝতাম না। আসলে অসাধারণ অনেক। আমি এখানে এখন উখিয়াই গেলে আমার অনেক ভাইয়েরা আমাকে বলে ও ওয়াও তুমি এত সুন্দর ভিডিও বানাও, কীভাবে টাইম কোথায় পাও? চাঁদপাড়া গেলে ওনারা বলে যে মানে তুমি এই ভিডিওগুলো এডিট করার সময় কখন পাও, তুমি ভয়েস রেকর্ড কীভাবে করো, তুমি কোথায় কীভাবে আপলোড করো, আমাদেরকে একটু শেখাবা। আমি বলি ইউটিউবে কত কোর্স রয়েছে, আমি তো কোনো কাজ কিছু করতে পারি না, ভিডিও ভালোভাবে এডিটও করতে পারি না। আমার থেকে জিজ্ঞেস করেন, কত ভালো এডিটর রয়েছে, ওনাদের থেকে জিজ্ঞেস করেন। ওয়াও একটা জিনিস খেয়াল করেন না, মানে এই রাস্তায় হয়তো বা আমরা এখন 2টা গাড়ি আছে আর কোনো গাড়ি নেই। এখন যদি হঠাৎ করে ডাকাতি এসে আমাদেরকে ডাকাতি করে নিয়ে চলে যায়, তখন আমরা কি করব? এটা একটা ভয়ের ব্যাপার না? আসলে গাড়ি এই রাস্তায় রোডে এই তো সামনে দিয়ে একটা আসতেছে, এটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে আসলে এটা রিক্সি রাস্তা ভাই, এটা আসলে রিক্সি। এখানে আমার একটা বান্ধবী রয়েছে নয়ন, এই বান্ধবী আসলে কীভাবে চলাফেরা করে সেটা আমি নিজেও জানি না। ভয় লাগে না ওর? মানে মেয়ে মানুষ যা হোক, আমার থেকে হয়তো বা যারা এখানে রয়েছে তাদের তেমন ভয় লাগার কথা না, তারা নিয়মিত থাকতে অভ্যস্ত হয়ে গেছে। কিন্তু আমরা তো নতুন মানে এখন মনে হয় 3 বছর পর আসতেছি ঈদগড়, সেই কারণে আসলে এটা আমাদের জন্য একটা ভয়ভীতির কারণ। আমরা মাঝে মধ্যেই দেখতে পাই যে ঈদগড়ের এত সুন্দর রাস্তায় কীভাবে যে ডাকাতি হয়, নাইলে তো এটা ট্যুরিস্ট স্পট হয়ে যেত। আমি একটা জিনিস বুঝি না, আমরা ইউরোপ কান্ট্রিতে এরকম জায়গা যদি থাকে তাহলে ওই জায়গা টিকিট দিয়ে মানুষ ভাড়া দেয়, আর আমাদের এই জায়গায় নাকি ডাকাত বসে থাকে, স্থানীয় মানুষজনই চলাচল করতে পারে না। এটা কোনো কথা? আসলে আমাদের উচিত এই জায়গাগুলোকে ভালো করে টিকিট কেটে মানে খুব ঝাঁকজমকভাবে এমনভাবে ট্যুরিস্ট স্পট তৈরি করা, কক্সবাজারে আসা প্রত্যেকটা মানুষ যাতে এইখানে একবার আসে, ঈদগড় রুটটা একটু দেখতে আসে। অসাধারণ না? মেইন ড্রাইভ রুটের পরে আমার থেকে সবচেয়ে ভালো লাগে এই ঈদগড়ের রুটটা। এটা আমার প্রাণের সবচেয়ে কাছের রুট। এটা আমার নানার বাসার সেই রুটটা, যেই বাসা থেকে আমার মা ঈদগাহ এসে পড়ালেখা করে এত জ্ঞান হয়েছে। ওনার জ্ঞানের মানে কোনো সীমানা নেই, ওই সীমানায় আমরা জীবনে পৌঁছতেও পারবো না, কারণ উনি যা সিদ্ধান্ত নেন আল্লাহর রহমতে ওই সিদ্ধান্ত উনি নিজে সাকসেস হয়েছে এবং আমরাও হয়েছি। আমরা যা সিদ্ধান্ত নিছি ইতিমধ্যে উনি যদি তখন বলে না এটা ভুল, আসলে এটা যদি আমরা ঠিকই দেখিও তখন এটা ভুল
হয়ে যাই। এটা একটা আজব ব্যাপার। দ্যাটস ওয়াই আমি চোখ বন্ধ করে উনি যা বলে তা করার চেষ্টা করবো এখন থেকে। আমি অনেকবার এইরকম শিক্ষা পাইছি, এখনও পেয়ে যাচ্ছি। পদে পদে আমি ভুল করি, পদে পদে আমি বাজি। এরপর আমার আম্মা আমাকে বুদ্ধি দিয়ে ওইখান থেকে রক্ষা করেন। আমার আব্বারও সেম পজিশন, উনিও পদে পদে ভুল করে, কিন্তু উনি আমার কথা ধরে না। এটা ভুল। ও, এদিককার দোকানগুলো দেখুন কি সুন্দর না, মাটির। আমরা এখন যে বাসায় যাব, আমাদের এক আঙ্কেলের বাসায়, ওটাও অসাধারণ বাসা। ও দেখছেন, মানে রুটটা যত দেখতেছি তত আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনারা একটু ভিউটা এনজয় করেন না কিছুক্ষণ, তারপর বুঝতে পারবেন কি সুন্দর। আমরা ইতিমধ্যেই আসলে ঈদগড়ে পৌঁছে যাচ্ছি, ঈদগড়েই ঢুকবো। ঈদগড় উপজেলার সামনেই আমি এখন আমার চোখ দিয়ে ঈদগড় উপজেলাটা দেখতে পাচ্ছি। এখনই আমরা ঈদগড়ে ঢুকে যাব। অসাধারণ এই রাস্তার ভ্রমণ আসলে অসাধারণ ছিল। এখন ঈদগড় উপজেলা মানে আমার নানার বাসার একেবারে অপোজিটে আমরা পৌঁছে গেছি। সেটা ঠিক, অপোজিটে তো পৌঁছে গেলাম, কিন্তু নানার বাসায় এখন ঢুকবো না, নানার বাসায় পরে ঢুকবো। আগে আমাদের কাজ শেষ করে এই রুট দিয়েই আমার নানার বাসায় যাই। হ্যাঁ, উপজেলার ঠিক অপোজিটে। আমরা একটু এখান থেকে স্টেশনে যাব। স্টেশনে যাওয়ার পর আমরা নাস্তা করব। নাস্তা করার পর এইখান থেকে সোজা আমাদের গন্তব্য কোথায়? আমাদের ওই জমিতে যাব। ওইখানে নাকি কোনো সমস্যা হয়েছে, কোনো ক্লাবের মানুষ নাকি একটা দোকান তৈরি করে ফেলছে। দ্যাটস ওয়াই আমরা ওইখানে যাব, তাদের সাথে কথাবার্তা বলে দেখব কি হয়েছে, আমাদের জায়গায় কিভাবে ওনারা ওই জায়গাটা দখল করে ফেলে। এটা কোনো কথা? এটা কখনো হয়? এটার মা বাবা কি নেই এরকম মানুষ মনে করে? ও যা হোক, নামলাম গাড়ির থেকে। নেমে আসলে খেয়াল করতেছি চারপাশটা অসাধারণ। নয়ন, তোমার জায়গায় আসলাম, তোমার সাথে দেখা হলো না, কিন্তু কষ্ট পাইলাম। জায়গা তো চিনছো তো? এটা কোথায় বলো তো? এটা কোথায়, কোন জায়গা? ওইখান থেকে আবার একটা অটোরিকশা নিলাম। অটোরিকশা নিয়ে আমাদের পরবর্তী গন্তব্যে আমাদের পৌঁছাতে হবে। পরবর্তী অনেক একটু সামনে যাইতে হবে। নয়ন, তুমি কি জায়গাগুলো চিনতেছো? তোমার থেকে কিন্তু এবারে এই ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করতে হবে, বুঝলা? কারণ তুমি এই জায়গাগুলো খুব ভালোভাবে চিনো, লোকেরা তো চিনবে না। এই সামনের রুট দিয়ে আমরা একটু ভিতরে যাব। ওই দিকটাই আমাদের জায়গা। ওইখানে গিয়ে আমরা মাঠ পর্যায়ে পর্যালোচনা করবো, পরিদর্শন করবো জায়গাটা আসলে কী হয়েছে, কেমনে কি। আরে ভাই, এটা কোনো কথা? একজনের জায়গায় আরেকজনে বাসা তৈরি করে ফেলবা। আসলে এটা আমাদের জন্য ধিক্কার। ইউরোপের দেশগুলোতে আমরা কখনোই এরকম ঘটনা শুনি না। ওইখানে নাকি একটা পাখি মরলে ওই রকম কেস হয়, এমনি কোনো ঝামেলা হয় না। শিক্ষিত মানুষেরা যা করে আর কি। এখানকার কিছু মানুষ তো রয়েছে অশিক্ষিত, সেই ক্ষেত্রে একটু সমস্যা বারবার সংঘটিত হয়। অশিক্ষিত বলে কোনো কথা নাই, ঈদগড় বলে কোনো কথা নেই, সব জায়গায় সেম পজিশন আমি খেয়াল করেছি। আমাদের এখানে মামলা মোকদ্দমা বেশি, জায়গা দিয়ে টানাটানিও বেশি। এই রুট দিয়ে আমরা কিন্তু সামনে যাব। এদিক দিয়ে যেগুলো দেখতেছেন ওইগুলো আল্লাহর রহমতে কিছু দূর জায়গা আমার নানার নামে রয়েছে। নানার নামে রয়েছে। আমরা এদিক দিয়ে কিছু দূর যাওয়ার পর আমাদের প্লেসটা পরিদর্শন করব। হয়তো বা প্লেসটা পরিদর্শন করার পর আমাদের মানসিকতা অন্যরকম হয়ে যেতে পারে।
তার জন্য আমরা একটু প্রস্তুত হয়ে যাচ্ছি। মানে আমার থেকে এই মুহূর্তে আমি ভাবতেছি মানে এরকম সুন্দর ধান লাগানো জায়গায় কেউ কেউ বাসা তৈরি করে ফেলছে, এটা ভাবতেও খারাপ লাগে। অন্যের জায়গায় কীভাবে আপনারা যে বাসা তৈরি করতেছে। যা হবে হোক, প্রাকৃতিক পরিবেশটা কেমন অসাধারণ না? ওয়াও, আমি তো দেখতেছি আর আমার থেকে খুব ভালো লাগতেছে, জায়গাটা অসাধারণ। দ্যাটস ওয়াই খুব ভালো লাগতেছে। আমরা এবার আমাদের এক চাষা ভাইয়ের বাসায় চলে আসলাম। উনি আসলে গরু মুরগি অনেক রকমের জিনিসপত্র কিন্তু পালন করতেছে, আমরা খেয়াল করলাম। কি সুন্দর বাসা, তাই না? আমরাও যদি এরকম একটা বাসায় থাকতাম তাহলে অনেক ভালো হতো। মানে যার যেটা নাই। এরপরে আমরা অন্য একজন ভাই আমার আম্মুর বন্ধুর বাসায় গেলাম। এটাও আসলে অসাধারণ ছিল বাসাটা আসলে দেখতে খুব সুন্দর। দেখুন, 2 তলা একটা বাসা, অসাধারণ। আমিও কিন্তু ঈদগড় একটা বাসা করার প্ল্যান করতেছি। ঈদগড় যখন আমার নানার বাসার ওইখানে আমি বাসা করব, তখন বাসাটা অসাধারণ একটা বাসা করব ইনশাল্লাহ, সামনে করব। আর ওই আমার বন্ধুর বাসায় গেলাম, ওইখান থেকে আমাদের লাউ দিয়েছে অনেক জাতীয় ফল ফ্রুট দিয়েছে, বড় দিয়েছে। আমরা ওইগুলো নিচ্ছি, শাক দিয়েছে। কি বলবো, আমি আসলে আম্মাকে বারবার বলছিলাম, লাউটা নিও না, কি করার। ওয়াও, প্রাকৃতিক পরিবেশে এই দেখুন, আমি এই শটটা নিয়েছি কারণ দেখেন না, এখানকার মানুষ যে মা, এত বয়সী মা, উনি কোনো একটা জায়গা থেকে লাগতে আনতেছে, এটা আসলে দুঃখজনক ব্যাপার। এরপর আমাদের আসলে এইখানকার কাজকর্ম শেষ হয়ে গেছে। এখন আমরা ইতিমধ্যে রওনা দিচ্ছি আমাদের নানার বাসার উদ্দেশ্যে। এইখান থেকে আমরা সরাসরি যাব, আগে একটু স্টেশনে যাব, তারপর কি করি সেটা জানি না। এরপর আমরা ঠিক আমাদের নানার বাসায় চলে যাব। নানার বাসায় যাওয়ার পর পরবর্তীটা দেখুন না কি হয়। আমি খুবই 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 এই জায়গাটাকে মিস করব, কারণ এই জায়গাটা খুব সুন্দর, খুব বেশি সুন্দর। মানে কি বলে বোঝাইতে পারবো না। আমি অনেক শ্যুট নিতে পারিনি, কিন্তু যতদূর নেওয়ার চেষ্টা করেছি খুব সুন্দরই শ্যুট উঠেছে। আপনাদের যদি আমার ভয়েসটা বিরক্তিকর লাগে তাইলে কিন্তু আপনি ভয়েসটা কমিয়ে জায়গাটা খুব ভালোভাবে দেখতে পারেন। জায়গাটা অসাধারণ। সামনে সূর্য দেখা যাচ্ছে, আমরা আস্তে ধীরে রাস্তাটা পার করতেছি। আর আমি চিন্তা করতেছি যে দেখে থেকে যেতে পারতাম তাহলে অনেক ভালো হইতো। সেই সুখকে একটা গান শুনিয়ে দিই আপনাকে। এখানে যে গানটা আমার মনে পড়ে যাচ্ছে, সেই গানটা আমি গাই। রাঙামাটির পথ আমার মন ভুলাই রে, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলাই রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যাই দুলাই রে, আমার মন ভুলাই রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলাই রে। অসাধারণ না? অসাধারণ গান, আসলে অসাধারণ। জায়গাটা দেখতেছি আর আমি মনে মনে ওই গানটা গাইতেছি। সেজন্য এখন আমি রেকর্ড করে ওই গানটাই গেয়ে দিচ্ছি। মানে তখনকার ফিলিংস যা রয়েছে তাই আমি এখন প্রকাশিত করতেছি আপনাদের সামনে। আসলে আমার থেকে জায়গাটার উপর অনেক মায়া জমে গেছে। এর জন্য আমি নয়নকে অনেক কল দিয়েছি। ও যে আমায় ঘর বাহির করে, পায়ে পায়ে ধরে।
ওরে মুড়ি হাই হাই রে, ও যে কে আমার নিয়ে যাই রে, যাই রে কোন চুলাই রে আমার মন ভুলাই রে। এই তো এটা ঈদগড়, এটা ইউনিয়ন পরিষদ। দেন দ্যাটস দ্য রোড। আমরা এদিক দিয়ে যাব, এদিক দিয়ে গিয়েই আমাদের কাঙ্ক্ষিত আমাদের নানার বাসা, সুলতান মাস্টারের বাসা। ওকে চলুন তাহলে নানার বাসাটা একটু দেখাই দিই। আপনারা অনেকেই বলছেন, ঈদগড়ের আমার বান্ধবী বলতেছে যে কই তুমি ঈদগড় আসছো না কেন। নাও আই এম দ্য লাইফ। এখন আমি চলে আসছি আমাদের ঈদগড়ের। ওকে আই হোপ অনেক দিন পর নানার বাসায় যাচ্ছি। ওয়াও, এটা আগে খোলা ছিল, এখন দেখতেছি ঘেরা দেওয়া হয়েছে। ওহ শিট, ওই আমার কাঙ্ক্ষিত স্থান, আমার নানার বাসা। এদিক দিয়ে যাইতে হবে, এদিক দিয়ে যাব। পৌঁছে যাচ্ছি। ও পাশে তো অনেক কিছু রোপণ করছে। উফ, ও নানার বাসায় আসার মজাই আলাদা। এই লেখাই আছে, কি লেখা আছে এইখানে? কি মাস্টার বাড়ি, বীর মুক্তিযোদ্ধা JUM কাশেম। ওকে, এটা লেখা আছে ফার্স্ট রেঞ্জ অফিসার ঈদগড়। ওফ, গ্রেট, অসাধারণ। ও আমাদের আসল নানার বাসা হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই স্মৃতি। ওকে দ্যাটস ইট। এটা আমার মামা নাজিম সাহেবের বাসা, এটা আমাদের ওল্ড বাসা। ওকে, এই আমাদের নানার বাসার পাশে কত বড় পুকুর খেয়াল করতেছেন? অনেক বড় পুকুর। আসলে একটা দুর্ভাগ্যজনক ব্যাপার ঘটে গেছে, দুর্ভাগ্য নাইলে সৌভাগ্য। আমার খালামুনি, ছোটো খালামুনি আমাদেরকে খুব জোর করতেছে যে এখান থেকে ঈদগাহ যাইতে হবে, ওনার এখানে থাকতে হবে একদিন। দ্যাটস ওয়াই করার কিছু নেই, রাত্রেই রওনা হচ্ছি আমরা ঈদগাহ নানার বাসা থেকে একেবারে আমার খালার বাসায়। কিছু করার নেই, ধন্যবাদ।